আসসালামু আলাইকুম। আমাদের বর্তমান দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে কিছু কথা বলার জন্য আজকে আসলাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমান শিক্ষা ব্যবস্থায় সামনে যে এসএসসি ব্যাচ আছে কিংবা এইচএসসি ব্যাচ আছে, তাদের যে পরীক্ষায় সেখানে দেখতে পাচ্ছি বেশ কঠোর একটা নিয়ম করতে যাচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আমরা দেখতে পাচ্ছি এই পরীক্ষাগুলোতে তিনি সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন, আরো কঠোর নির্দেশনা, একদম কঠোরভাবে খাতা দেখতে হবে, কঠোরভাবে গার্ড দিতে হবে, এরকমটা কিন্তু নিয়ম করেছেন তিনি। এমনটা আমি দেখতে পাচ্ছি, এটা ভালো, খারাপ নয়। কিন্তু এর আগে কিছু কথা আছে। আমরা জানি তিনি এর আগেও শিক্ষামন্ত্রী ছিলেন, এর আগে 2001 থেকে 6 সালের মধ্যে। তো সে সময় কিন্তু আমরা দেখিনি, মানে আমি দেখিনি, কারণ তখন তো আমার জন্মই হয়নি। মানে জন্ম হয়েছে কিন্তু তখন তো আর ছোট ছিলাম, দেখিনি। তো সে সময় তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সে সময় তিনি বেশ ভালো কৃতিত্বের সাথে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং ভালো কিছু বাংলাদেশে যেমন নকল একটু কমিয়েছিলেন, তারপর হেলিকপ্টার নিয়ে নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাওয়া, এটা দরকার ছিল, এটা খুবই দরকার। কারণ আমি এটা কিন্তু মনে করি যে শিক্ষামন্ত্রী বা বিভিন্ন যে শিক্ষা প্রতিমন্ত্রী আছে, যারা আছে শিক্ষা মন্ত্রণালয়ের, তারা শুধু শহরকেন্দ্রিক পড়াশোনার দিকে আর কি বেশিরভাগ ঝোঁকাতে চায় আমাদের শিক্ষার্থীদেরকে। এটা কিন্তু বন্ধ করতে হবে। আমি মনে করি একজন শিক্ষামন্ত্রীর শহরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন না করে গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা উচিত। এটাই করা উচিত। কারণ একটা জায়গায় আমি যাবো, সেইখানে আমি ফোন করে আগেই বলে তারপর যাচ্ছি, তাহলে তারা তো সতর্ক থাকবেই, এটাই তো স্বাভাবিক। তো সেরকম কিছু নিয়ম আমরা ভাঙতে দেখেছিলাম সে সময়, এটা বেশ ভালো। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় এত কঠোর আরোপ নীতি করতে যাচ্ছেন, কেন করতে যাচ্ছেন? বর্তমানে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? বর্তমান শিক্ষা ব্যবস্থায় ম্যাক্সিমাম পোলাপান হচ্ছে বিড়ি খাচ্ছে, মেয়েরা বিড়ি খাচ্ছে, অনেক মেয়েরা বিড়ি খাচ্ছে, ম্যাক্সিমাম 19 কি বলবো, শিক্ষকরা না পড়লে ফেল দিচ্ছে, ঠিক মতো স্কুলে যাচ্ছে না, অ্যাটেন্ডেন্স নাই, গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম পোলাপান পালিয়ে যাচ্ছে। এগুলো কি হবে? এগুলো না করে হুটহাট করে পরীক্ষায় এমন কঠোর আরোপ নীতি করলেন, এটা করে কি লাভ? শিক্ষকরা সারা বছর যেমন ইচ্ছা তেমন পড়াক, শিক্ষকদের আপনার স্বাধীনতা দিয়ে দিচ্ছেন, যেমন ইচ্ছা তেমন পড়াক, কিন্তু পরীক্ষার হলে ঠিক মতো গার্ড দিতে হবে। গার্ড দিই, সমস্যা নাই, কিন্তু পড়াশোনায় আরো কঠোর আরোপ করুন। আমি 6 মাস কিছুই পড়লাম না, তারপর 7 মাসের বেলা আমি পরীক্ষা দিলাম, তখন কি লিখবো করুন? শিক্ষা ব্যবস্থার উন্নতি না করে শুধু পরীক্ষা ব্যবস্থার এত কঠোর আরোপ নীতি করে আপনি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে চান, আপনি আমেরিকার লেভেলে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটাকে নিতে চান, পারবেন? সম্ভব না। আমরা যদি মনে করি একদিনে আমরা ইংল্যান্ডের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা করে ফেলবো, ফিনল্যান্ডের মতো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা করে ফেলবো, সেটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কিভাবে সম্ভব হবে? তাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখুন, তাদের দেশের জনসংখ্যা দেখুন, আমাদের দেশের জনসংখ্যা দেখুন, তাদের দেশের কাঠামোটা দেখুন পড়াশোনার, আর আমাদের দেশের পড়াশোনা কাঠামো দেখুন। তারপর না বিচার করুন ওইসব দেশের সাথে। আপনি এই আমেরিকার লেভেলের শিক্ষা ব্যবস্থা নিতে চান, এই ইংল্যান্ডের, জাপানের, এগুলো তো প্রায় 100% শিক্ষার হার। আমাদের দেশে কি বলুন, কি আছে? শিক্ষায় এত জঘন্য। এই যে ম্যাক্সিমাম হেডমাস্টার স্কুলের, এদের সন্তানরা কি কোথায় যায়? বিদেশে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, আবার বাংলা ভাষা নিয়ে বড় বড় বলি। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাকে ঘৃণা করি, বাংলাতে পড়তে ঘৃণা করি। এই হচ্ছে অবস্থা। এই শিক্ষা ব্যবস্থা আপনি ভালো করবেন কিভাবে? শিক্ষা ব্যবস্থা বা পরীক্ষার পাঠ পদ্ধতি, সারা বছরের যে পাঠ পদ্ধতি আছে, এই পাঠ্যক্রম সিলেবাস আপনি সুন্দরভাবে প্রণয়ন না করে আপনি পরীক্ষা ব্যবস্থা এত কঠোর আরোপ করলেন কেন? কি লাভ? আপনাদের এরকম পদ্ধতি শিক্ষকদেরকে স্বৈরাচার বানাবে, কারণ তারা যেমন ইচ্ছা তেমন ক্লাস নেবে, কিন্তু পরীক্ষার সময় একদম কঠোর ভাবে গার্ড দিবে। আর এর মাধ্যমে যে দেখলাম বলতেছেন যে নকল আর হবে না। ঠিক আছে, আগেও হয়নি, মাঝখানে বেশ কমে গিয়েছিল। নকল হবে, যারা নকল করার এমনি করবে, এইসব ব্যবস্থা আটকে রাখতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা যদি উন্নতি না করুন, শিক্ষা ব্যবস্থায় যে কোচিং বাণিজ্য হচ্ছে, গাইড আপনি হুট করে বন্ধ, দেখলাম যে মুখে কোচিং একটাও চলবে না, গাইড বই আর ব্যবহার করা চলবে না, এটা বললে বন্ধ হয়ে যাবে? এটা কোনো নির্দিষ্ট কোনো আদর্শমূলক কাঠামো হলো? আপনি এসে এগুলো হুটহাট প্ল্যান নিচ্ছেন কেন? আমরা আমাদের দেশের সবচেয়ে যে মন্ত্রীকে বেশি চিনি এবং যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রী। কেন? একে নিয়ে প্রধানমন্ত্রীর চাইতেও কিন্তু বেশি আলোচনা হয়, কারণ বাংলাদেশটা এমন একটা দেশ না, শিক্ষা ব্যবস্থার সাথে তো প্রায় 5 কোটি 6 কোটি শিক্ষার্থী জড়িত। এরা সবাই আপনাদের নিয়ে আলোচনা করে, তখন আপনি কি বলতেছেন, কি করতেছেন, এটা কিন্তু বড় একটা এফেক্ট ফেলে শিক্ষা ব্যবস্থায়।
যেহেতু আপনি শিক্ষামন্ত্রীর প্রভাব ফেলবেনই। এগুলো কেন, শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো হয় সেটা নিয়ে বসুন। আমি এরপর আরো একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা কাঠামোটা আসলে কিভাবে ভালো করতে পারে। কাঠামো ভালো করতে গেলে, শিক্ষা কাঠামো যদি আপনি ভালো করতে চান, অবশ্যই আপনাকে গ্রামের দিকে ঝুঁকতেই হবে। মানে গ্রামের দিকে শিক্ষা ব্যবস্থা ভালো ছাড়া আপনি কখনোই এই দেশের শিক্ষা ব্যবস্থা আগাতে পারবেন না। আমি দেখেছি, নিজে শুনেছি যে গ্রামের শিক্ষা ব্যবস্থা একটা সময় ভালো ছিল। শহর থেকে গ্রামে যেত পড়াশোনা করতে, আমাদের পাশের গ্রামই আছে, আমি এবং যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের ঐতিহ্য আছে, কিন্তু বর্তমানে সেই স্কুল মানে একদম পচে গেছে, কিছুই নাই সে শিক্ষা প্রতিষ্ঠানে। এই হচ্ছে অবস্থা। একটা সময় শহর থেকে তো গ্রামে শিক্ষার্থীরা শিক্ষা মানে পড়াশোনা করার জন্য গিয়েছে, এখন তো যায় না। সেই গ্রামের শিক্ষা ব্যবস্থাটা আবার ফিরিয়ে আনতে হবে, এবং সেটা আনার জন্য কি কি দরকার সেটা শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই দেখবে। আমরা সর্বোচ্চ পরামর্শ দিতে পারি, আমরাও তো শিক্ষার্থী। এই হচ্ছে কথা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।